তদি স্বাগতম। এই রূপশ্রী স্রষ্টা মমতাদি স্বাগতম। আমি মায়েদেরকে বলবো একটু উলুধ্বনি দিয়ে আপনারা আমাদের প্রাণ সমদিদিকে স্বাগত জানাবেন। যুব সমাজকে বলবো একটু করতালি দিয়ে আপনারা দিদিকে স্বাগত জানাবেন। এদিকে মহিলাদেরকে বলবো একটু উলুধ্বনি দিয়ে দিদিকে স্বাগত জানান। এদিকে যুব সমাজকে বলবো একটু হাততালি দিয়ে দিদিকে স্বাগত জানান। সকল যুব সমাজকে বলবো একটু করতালি দিয়ে দিদিকে স্বাগত জানান। নমস্কার সকলকে। ইতিমধ্যেই মঞ্চে আমাদের জনগণ মন অধিনায়িকা, বাংলার উন্নয়নের কাণ্ডারি আমাদের প্রাণসম দিদি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। ওনাকে বাঁকুড়া সাংগঠনিক জেলা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা, পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা এবং পশ্চিম বর্ধমান সাংগঠনিক জেলার পক্ষ থেকে দিদিকে প্রণাম নিবেদন করি। আজকে অনেকের বক্তব্য আপনারা শুনেছেন। দিদি যখন এসেছেন, দিদি বলবেন, দিদি আগামীর বার্তা দেবেন। 2026-এ বিজেপিকে তাড়াতে, 2026-এ বিজেপিকে হারাতে, 2026-এ বিজেপিকে বাংলা তথা বাঁকুড়া ছাড়া করতে দিদির আগামীর বার্তা আমরা মনোযোগ সহকারে শুনব। আমরা যারা যুব সমাজ, আমরা যারা ছাত্র সমাজ, আমরা যারা মহিলারা এসে উপস্থিত হয়েছি, আমরা মামাটি মানুষের সৈনিক যারা এসে উপস্থিত হয়েছি, সকলে মিলে মনোযোগ সহকারে আমরা দিদির আগামীর বার্তা শুনব এবং তা শুনে আমরা ব্লকে ব্লকে বুথে বুথে গিয়ে আমরা তা প্রচার করব। আমি এরপর আমাদের নেত্রী তথা আমাদের প্রাণসম দিদিকে আজকের সভায় বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করব। আমি প্রথমেই মাইকের আওয়াজটা ঠিক করুন। আমি প্রথমেই আমার মা বোনেদের যারা শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে, বিশেষ করে এটা পৌষ মাস, একদিকে অগ্রহায়ণ মাসে নবান্ন গেছে, অন্যদিকে পৌষ মাস পিঠে পুলির মাস, মেলা থেকে শুরু করে খেলা, সংস্কৃতি থেকে সম্প্রীতি যে মাস, আমি তাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার মা বোনদের পদার্পণ, অতি দূর দূরান্ত থেকে আসা, আমি তাদের অনেক অনেক কৃতজ্ঞতা, আমার প্রণাম, নমস্কার, সালাম, জোহার জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরাও এসছেন, আপনাদের পরিবার পরিজনকেও অনেক অনেক অভিনন্দন, প্রশাসনের সকলকেও। আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছে, কিন্তু সকলের নাম আমার পক্ষে এক্ষুনি বলা সম্ভব নয়, কারণ তাহলে অনেক সময় চলে যাবে। এখানে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান বিক্রমজিৎ এবং অলকা আছেন, জেলা প্রেসিডেন্ট বাঁকুড়া জেলার সুব্রত দত্ত, তারাশঙ্কর রায় আছেন। যাদের যাদের নাম বলবো তারা হাত তুলে মানুষকে নমস্কার করবেন, হাত জোর করে। অরূপ চক্রবর্তী, মলয় ঘটক, স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার, জ্যোৎস্না মান্ডি, অলোক মুখার্জি, হরকালী প্রতিহার, তন্ময় ঘোষ, ফাল্গুনী সিংহবাবু, মৃত্যুঞ্জয় মুর্মু, নরেন্দ্রনাথ চক্রবর্তী, রবীন্দ্রনাথ চ্যাটার্জি, অনুসুয়া রায় সহ আমার এখানে
আমি অনেক আমার পুরনো অর্গানাইজেশনের সকল ফ্রন্টাল অর্গানাইজেশনের যারা চিফ আছেন, যারা চেয়ারম্যান আছেন, যারা জেলা পরিষদ আছেন, গ্রাম সভা আছেন, পঞ্চায়েত আছেন, ব্লক প্রেসিডেন্ট আছেন, অঞ্চল সভাপতি আছেন, এছাড়াও বিভিন্ন জগতের বিভিন্ন মানুষ আছেন, বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, আমার পুরানো অনেক সহকর্মী, এমনকি আমি নরেন্দ্রও দেখতে পাচ্ছি, সুভাষিসদেরও দেখতে পাচ্ছি, আমি বর্ধমানের শর্মিষ্ঠাকেও দেখতে পাচ্ছি, সবাইকেই আমি দেখতে পাচ্ছি, অনেককেই। আমি সবাইকেই আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকেই মাইকম্যান প্লিজ মাইকে আওয়াজ দিন। সাউন্ড ঠিক করুন। আপনারা যারা কষ্ট করে এখানে এসছেন শীতের এই দুপুরে, আমি তাদের সকলকেই আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বাঁকুড়া জেলা, বীরভূম জেলা, বর্ধমান পশ্চিম জেলা, বর্ধমান পূর্ব জেলা, পুরুলিয়া জেলা, এগুলো আশেপাশে পুরো প্রতিবেশী রাজ্য প্রায়। এবং বাঁকুড়া জেলার বড়জোড়ায় যেহেতু মিটিং, আপনারা জানেন বাঁকুড়া জেলার সাহিত্য সংস্কৃতির পীঠস্থান, রাঙামাটির জেলা। একদিকে যেমন শান্তিনিকেতন, শান্তির প্রতিষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, রাঙামাটি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার পথও ভুলায় রে। পুরুলিয়া জেলা পলাশ ফুল, রাঙামাটির দেশ, রূপসী বাংলা। বাঁকুড়া জেলা তেমনি মনে রাখবেন সারদা মায়ের জন্মস্থান, কামারপুকুর। আমাদের এখানে সঙ্গীতার্য যদু ভট্ট, ভাস্কর রামকিঙ্কর বেজ, চিত্তকর যামিনী রায়, সাংবাদিকতার পথিকৃৎ রামানন্দ চট্টোপাধ্যায় এই জেলার কৃষ্টি সম্পন্ন মানুষ। বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির, বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানা, বালুচরি, স্বর্ণচরি শাড়ি, পাথপুরার পোড়ামাটির পুতুল, ডোকরার কাজ, আদিবাসী নৃত্য, সুরেলা গান, শিক্ষায় 1 নম্বরে, মেধায় ছেলেমেয়েরা সব সময় দেখবেন রেজাল্ট খুললেই এগিয়ে আছে তো এগিয়ে আছেই। এবং কিভাবে টিচার্সরা তাদের পড়াশোনা করায়, বাবা মারা যত্ন করে তাদের পড়াশোনা করায় এবং তারা এত বড় মানুষ তৈরি হয়, অনেক বড় মানুষ তৈরি হয়। কলকাতায় দেখবেন যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর সব কিন্তু গ্রামের মাটি থেকেই যায়, জেলার মাটি থেকেই যায়। আমরা যেই শহরে থাকি না কেন, আমরা সব সময় মনে রাখি কোনো না কোনো গ্রামে আমাদের একটা নিজস্ব অস্তিত্ব আছে। গ্রামের থেকেই মানুষ হয়ে আমরা কিন্তু শহরে পা দিই, শহর থেকে বিশ্বয়ে। কাজেই আপনাদের মুকুটমণিপুর যেমন আছে, আপনাদের সোনামুখী আছে, আপনাদের ছাতনা আছে,
আপনাদের তালডাংরা আছে, আপনাদের খাতড়া আছে, আপনাদের কি নেই, রায়পুর আছে। ঝাড়গ্রাম থেকে যদি শুরু করেন, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, জঙ্গলমহল, বর্ধমান পশ্চিম, বর্ধমান পূর্ব, বীরভূমের মধ্যে একটা সংযোগ তো আছেই। আগে মানুষ যাতায়াত করতে পারতেন না, টুরিস্টরা আসতেন না, কারণ মাওবাদী আতঙ্কে তখন তারা ভুগতেন। আজ থেকে 14 বছর আগেকার কথা মনে করুন তো, ভয়ে মানুষ বেরোতে পারতেন না। আর আজকে সেখানে শান্তি বিরাজমান। মা সারদা মঠে গেলে প্রাণটা জুড়িয়ে যায়। সারদা মঠের উন্নয়নের জন্য আমরা কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড করেছি, আমরা অনেক কাজ করেছি, 10 কোটি টাকা আবার দিয়েছি। বাঁকুড়া জেলায় 134 কোটি টাকা ব্যয়ে 12টি ব্রিজ করা হয়েছে। কংসাবতী নদীর ওপর ব্রিজ, শালী নদীর ওপর ব্রিজ, বীরভূমে অজয় নদীর ওপর 2টো ব্রিজ। এছাড়াও মনে রাখবেন, আগে মাত্র 2 লক্ষ লোকের পানীয় জলের সংযোগ ছিল, এখন বাংলায় 99 লোক পানীয় জলের সংযোগ পাচ্ছে। বাদবাকি যেটা আছে কেন্দ্রের টাকা বন্ধ আছে, 90% টাকা আমাদেরই দিতে হয়। ইলেকশন এসে গেছে এবং এসআইআরের নাম করে গরিব সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে। বলতে পারেন সাধারণ মানুষ আমায় উন্নয়নের কথা, উন্নয়নের পাঁচালী দেখে নেবেন। উন্নয়নের পাঁচালীতে 14 বছরের কথা লেখা আছে। এটা আমাদের সবাইকে বলবো গ্রামে গ্রামে গিয়ে এটা প্রচার করতে। কিন্তু অনেক কথা আবার লেখাও নেই। আমি আপনাদের শুধু 2-1টা কথা বলি। জলের জন্য অনেক করা হয়েছে। এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী মিউনিসিপ্যালিটি 164 কোটি টাকা ব্যয়ে 3টি পানীয় জল প্রকল্প গড়ে তোলা হয়েছে। 979 কোটি টাকা খরচ করে ইনপুট তালডাংরা, মেজিয়া, গঙ্গা জল ঘাটি ব্লকে বড় পানীয় জলের প্রকল্প করা হয়েছে। বাঁকুড়া জেলায় 1011 কোটি টাকা ব্যয়ে বড় প্রকল্প তৈরি করা হয়েছে, যার ফলে বাঁকুড়া 1, বাঁকুড়া 2, বড়জোড়া, শালতোলা, ছাতনা, খাতড়া, হীরাবাদ, রানীবাদ, ওন্দা, ইন্দাস, সিমলাপাল, সারেঙ্গা, বিষ্ণুপুর ব্লকের 17 লক্ষ মানুষ উন্নয়ন পাচ্ছেন। আমি জাস্ট 2টো কথা বলবো বলে আমি আমার পলিটিক্যাল কথায় আসব। একজন দুঃশাসন এসছেন বাংলায়। ভোট আসলে দুর্যোধন আর দুঃশাসনরা আসেন। ওদের চোখে দেখবেন, 2 চোখে দেখলেই আতঙ্ক হবে, এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, গেল রে, গেল রে, গেল রে। দুঃশাসন বাবু এসছেন, শকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি 1.5 কোটি লোকের নাম বাদ যাবে। কেন? যারা সারা জীবন বাংলায় থেকেছে, বাংলায় তারা ভোটার। আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি। মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে? মমতা ব্যানার্জি করে গেছে, আপনি নন। জিজ্ঞেস করুন। দুঃশাসন কমরেডদের, ওরা এখন কমরেড হয়ে গেছে। কমরেড না বোমরেড আমি জানি না, মানেটা আমার জানা নেই। আমি যদি জমি না দিতাম তাহলে ইসিএল এর জমিগুলো
কয়লা তুলবার জন্য কোথার থেকে আসতো? রানীগঞ্জে জমি কে দিয়েছে? জামুরিয়ায় জমি কে দিয়েছে? বাঁকুড়ায় জমি কে দিয়েছে? বনগাঁ পেট্রোপোলে জমি কে দিয়েছে? খোকসাডাঙ্গায় জমি কে দিয়েছে? চ্যাংরাবান্ধ মালবাজারে জমি কে দিয়েছে? অন্ডাল এয়ারপোর্টের জমি কে দিয়েছে? পানাগড়ের জমি কে দিয়েছে? বড় বড় কথা, মিথ্যে কথা। বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই, তাহলে কি আপনারা করলেন? যত দোষ বাংলা, এই রাজনৈতিক হ্যাংলা, রাজনৈতিক হ্যাংলার দল। আগের বার এসে বলেছিল ইসবার 200 পার হয়ে গেছে, পগার পার। আর এবার করছে এসআইআর। এত মানুষের মৃত্যু, এখনো পর্যন্ত 58 থেকে 60 জন মানুষ মারা গেছে। গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ, তাকে ডেকে পাঠানো হয়েছে। বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না? জীবনে বাবা মাকে সম্মান জানাওনি, তো বয়োজ্যেষ্ঠদের সম্মান জানাবে কি? আজকে 60 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 70 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 75 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 80 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, 96 বছরের লোককে ডেকে পাঠাচ্ছ। লজ্জা করে না? শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে, আর আমাদের নামে গালাগালি চলবে? কতদিন? কতদিন? জিজ্ঞেস করুন বন্ধু। 100 দিনের কাজ বাংলায় বন্ধ কেন? বাংলা 1 নম্বরে ছিল 4 বছর। বাংলার 100 দিনের কাজের মানুষরা জীবন দিয়ে কাজ করত। বাংলার বাড়ি বন্ধ 4 বছর, টাকা দেয় না, আমাদের টাকা আমাদের দেয় না। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ, জল স্বপ্নের কাজ বন্ধ, সর্বশিক্ষা অভিযানের কাজ বন্ধ। এমনকি মনে রাখবেন, 59 লক্ষ কি 100 দিনের কাজের শ্রমিককে কাজ করিয়ে বেতন দেয়নি। আর আমাদের যারা আন্দোলন করতে গেছিল সবার নামে এফআইআর করেছে। এখানে বাবুরা ঘুরে বেড়াও আর মানুষকে, মহিলাদের অ্যাক্সিডেন্ট করো, মহিলাদের গাড়িতে মহিলা দাঁড়িয়ে আছে তার উপরে গাড়ি চালিয়ে দাও। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, 2টো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে। আর যাদের 2টো কানই কাটা, তার আবার কান কাটার ভয় কি? কান কাটা বাবুরা কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো, আর যত পারো মানুষকে ধরে কিলো। 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন অর্ধশিক্ষিতের দল। ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে 1 পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও
আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি। জিজ্ঞেস করুন তো, 100 দিনের কাজ আপনারা বন্ধ করেছেন। এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল। তো গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল, গান্ধীজিকে আমরা কি বলতাম? ফাদার অব দ্য নেশন, জাতির নেতা। গান্ধীজির নামে প্রোগ্রাম বন্ধ করে দিলেন। কি বললেন? হবে না, রাম নাম। আমি তো শুনেছি হিন্দুস্তানিরা যখন কোনো ডেড বডি নিয়ে যায়, ছোটবেলা থেকে আমি দেখেছি, তারা, আমরা যেমন বলি বলো হরি হরি বল, ওরা বলে রাম নাম সত্য হ্যায়। গান্ধীজির নাম তুলে দিলেন। শুনুন, আপনারা বর্জন করলেন আর আমরা সেদিনই গ্রহণ করলাম। গান্ধীজির নামে এখন থেকে 100 দিনের কাজ, কর্মশ্রীটা হয়ে যাবে মহাত্মাশ্রী। কর্মশ্রীতে দিচ্ছিলাম 50 দিনের কাজ, এখন থেকে দেবো 100 দিনের কাজ। গরিব লোকেরা কাজ পাবে। মায়েরা বেশি করে শাক বাজান, যাতে ওদের কানে যায়। গর্দবদের, অর্ধ গর্দব, অর্ধ শিক্ষিত, গর্ধ শিক্ষিত। বাংলার মাটিকে চেনে না। ইতিমধ্যেই 80 দিন করে কাজ আমরা দিয়েছি। যারা পরিযায়ী শ্রমিক আছেন, আপনারা এখনো ফিরে আসছেন না কেন? আজকে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে। শুনুন, ক্ষমতা আমাদেরও আছে, আমরা উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারি, কিন্তু আমরা ভদ্রতা করি। ভদ্রতার একটা সীমা থাকা উচিত। আসামে বাংলায় ভাষায় কথা বললে অত্যাচার করছেন, উত্তরপ্রদেশে অত্যাচার করছেন, রাজস্থানে অত্যাচার করছেন। কই আমরা তো করি না? বাংলায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে, তারা আমাদের নিজেদের ঘরের লোক, আমরা তাদের ভালোবেসে আপন করে নিই। আর আপনারা বাংলা ভাষায় কথা বললেই বলছেন বাংলাদেশি। 1947 সালের আগে 3টে দেশ তো এক ছিল। ওপার বাংলা থেকে অনেকে এপার বাংলায় এসছে, এপার বাংলা থেকে অনেকে ওপার বাংলায় গেছে, পাঞ্জাব থেকে অনেকে পাকিস্তানে গেছে। দুটো রাজ্য তো সাফার করেছে, একটা বাংলা আর একটা পাঞ্জাব। মাথায় রাখবেন। আজকে বলছে এসআইআর এর নামে অনুপ্রবেশকারী হাঁটাবো। এতদিন কি করছিলেন? দুধ ভাত খাচ্ছিলেন না? এতদিন পিঠে ভালো খাচ্ছিলেন? তাও তো আবার নাকি খান না আপনারা। আপনারা তো আবার বাংলার খানা পছন্দ করেন না। বাংলায় যখন আসেন কি খান, এটা আমার দেখতে ইচ্ছে করে। বাংলায় যা খাদ্যের সুস্বাদু তার কোথাও নেই। বাংলার মেয়েদের ঘরের রান্না খেয়ে দেখেছেন? একবার তো নাটক করলেন, হোটেল থেকে কিনে আনলেন, আর আদিবাসী তপশিলীদের বাড়িতে গিয়ে হোটেলের থালা পেতে খেয়ে বললেন আমি তপশিলীর বাড়িতে খাচ্ছি। আর আজ নমশূদ্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ, রাজবংশীদের নাম বাদ, হিন্দুদের নাম বাদ, সংখ্যালঘুদের নাম বাদ। বলতে পারেন পুরুলিয়ার ভদ্রলোকের কি দোষ ছিল? বলতে পারেন কালকে তাকে ডেকে নিয়ে গেছেন, সেই দুঃখে আত্মভিমানে মানুষটি কালকে মারা গেছেন। আপনাদের বুকে একটুও যন্ত্রণা হয়? আপনাদের প্রাণ কি একটুও কাঁদে? আপনাদের মন কি একটুও কাঁদে? যদি আপনার বাবা মাকে এইভাবে ডেকে নিয়ে গিয়ে একটা 95 বছরের মহিলাকে 3 তলার উপর উঠিয়ে জিজ্ঞেস করত, আজকে তাকে উপমান দিতে হবে যে তিনি বাংলার নাগরিক কিনা? আমাকেও বলে বাংলাদেশি। আপনারা জানেন আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম।
আপনাদেরই পাশে বীরভূম, এবং গ্রামটা আমি খুব ভালো চিনি বলে আমাকে জন্মের পরেই সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসেছিল। কিন্তু প্রতি বছর আমি গ্রামে যেতাম। আমি গ্রামের আল ধরে হাঁটতে পারি, গ্রামের পুকুরে সাঁতার কাটতে পারি, ধান কাটতে পারি, মাছ ধরতে পারি, রান্না করতে পারি। এসব ছোটবেলায় গ্রামে গিয়ে গিয়ে শিখিয়েছি, এবং তাই আমি মনে করি সেই মেধাই আসল মেধা, যে জন্মায় মাটির ঘরে। সেই মেধাই আসল মেধা, যে কর্ম সৃষ্টি করে। সেই মেধাই আসল মেধা, যে সাধারণ মানুষ হয়ে জন্মায়। এটা মাথায় রাখবেন। কমরেড বাবু আধার কার্ড কেন করেছিলেন? হ্যাঁ, চাকরি তো আপনারা জানেন, বর্জরায় অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, বাঁকুড়াতে হয়েছে, বিষ্ণুপুরে হয়েছে, রঘুনাথপুরে আপনাদের ডানকুনি কল্যাণী প্রকল্প, পুরো বাঁকুড়া হয়ে, দুর্গাপুর হয়ে, আসানসোল হয়ে, ডানকুনি থেকে একেবারে রঘুনাথপুর পর্যন্ত যাচ্ছে। টোটাল 2 রাস্তায় শুধু শিল্প থাকবে। আর প্রত্যেকটা জেলায় আমি একটা করে শহরে শপিং মল করে দিচ্ছি। কেন করছি তার কারণ জেনে রাখুন। এটা আমাকে বাঁকুড়া জেলার একটি বাচ্চা ছেলে, আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছিলাম বাঁকুড়া টাউন দিয়ে, আমাকে ছোট্ট একটা কাগজ দিল হাতে, দিয়ে বলল, দিদি আমাদের একটা শপিং মল হবে না? আমি বললাম, তোমার শপিং মল চাই? বলল হ্যাঁ। এরপর আমি ঠিক করলাম সব জেলায় জেলায় জমি আমরা দেব, শপিং মল হবে, কিন্তু 2টো করে তলা দিতে হবে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের, আনন্দধারা গ্রুপের মেয়েদের। যারা লোকাল তৈরি করে লোকাল বিক্রি করবে, তারা ভাড়া দেবে না, তারা নিজেরা এমনিতে থাকবে। তা বাদে তুমি সিনেমা হল করো, তুমি কমিউনিটি হল করো, তুমি দোকান করো, তুমি ব্যবসা করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি চাই আমার বাঁকুড়ার ডোকরা বাঁকুড়াতে বিক্রি হবে, আমার বাঁকুড়ার বালুচরি সারা বিশ্বে যেমন বিক্রি হবে, এখানেও বিক্রি হবে। শান্তিনিকেতনের জিনিস বীরভূমের শপিং মলে বিক্রি হবে, বাঁকুড়ার জিনিস বাঁকুড়ার শপিং মলে বিক্রি হবে, বর্ধমানের জিনিস বর্ধমানের শপিং মলে বিক্রি হবে। তাছাড়াও অনেক শিল্পতীর্থ তৈরি করে দেওয়া হয়েছে, বাংলার হাট করা হয়েছে, বাংলার শাড়ি করা হয়েছে, বিশ্ব বাংলা করা হয়েছে। আজকে কৃষকদের তো খুশি হওয়ার কথা, আগে কৃষকদের জিনিস বাইরে ফেলে দেওয়া হতো। আজকে কৃষকরা মনে রাখবেন, রেশনে যে চালটা আমরা বিনা পয়সায় দিই, সেটা হচ্ছে আমরা চাষিদের থেকে কিনি। বাজারে 18-19 টাকা দাম থাকলেও আমরা দামটা দিই 24 টাকা। তাতে চাষিদের লাভ হয় এবং চাষির ধানটা নষ্ট হয় না। আমরা প্রায় 52 কুইন্টাল চাল কিনি, আর সেই চাল রেশনের মাধ্যমে আপনাদের দিই। আগে দিত আধকুটো চাল টাকা নিয়ে, আধ ভাঙা চাল পাথর মিশিয়ে। আজকে আপনার ঘরের চাল আপনি খাচ্ছেন, কৃষকরা করে দিচ্ছেন। তাই মনে রাখবেন, যে বাবুরা এসে বলছেন, এবং তাছাড়াও অনেক মাইনিং হচ্ছে, যাদের রায়ত জমি আছে তারা নিজেরাই করতে পারবে, তাদের লাইসেন্সও দেওয়া হচ্ছে, হাজার হাজার কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিন হবেও হাজার হাজার লোকের। 4টি জেলা জুড়ে 163টি মাইনিং অপারেশন চলছে। এছাড়াও দেউচায় মনে রাখবেন 1 লক্ষ লোকের চাকরি হবে। রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, কয়েক হাজার লোক নয়, লক্ষাধিক লোকের চাকরি হবে। বর্জরাতে হচ্ছে, বাঁকুড়ায় হচ্ছে, মিদনাপুরে হচ্ছে, ঝাড়গ্রামে হচ্ছে, কোন জেলায় হচ্ছে না? ইলেকশন আসলেই বলে সোনার বাংলা করে দেব, একবার বিজেপিকে ভোট দাও। বল, তুমি উড়িষ্যায় তোমার রাজ্য,
বাংলা ভাষায় কথা বললে মারবে, রাজস্থানে কথা বললে মারবে, তুমি উত্তরপ্রদেশে কথা বললে মারবে, তুমি আসামে কথা বললে মারবে, তুমি কচু কাটা করবে, আর তুমি সোনার বাংলা করবে না ধ্বংসের বাংলা? আমরা সৃষ্টি চাই আর তোমরা ধ্বংস চাও। আমরা জীবন চাই, তোমরা মৃত্যু চাও। আমি পরিষ্কার করে বলছি, যাদের 54 লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন। নিয়মটা জেনে রাখুন, 7 নম্বর ফর্ম আর 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। যারা বিএলএরা আছে শুনে রাখুন ভালো করে, এবং পার্টির নেতারা যারা আছেন বা অঞ্চলের যারা আছেন, যারা আমার দলের সম্পদ, মেয়েরাও ভালো করে এই কাজটা করতে পারেন। যাদের 54 লক্ষের নাম বাদ দিয়েছে, কেন দিয়েছে? ধরুন আমার নাম মমতা, আমি বাংলায় লিখলাম, ভালো করে শুনুন, চিৎকার চেঁচামেচি না করে কথাগুলো ভালো করে শুনুন, এটা আপনাদের জন্য বলার। এই কথাগুলো আমি যেটা বলছি, একে তো মাইকটা খারাপ, আমার গলা ভেঙে যাচ্ছে চিৎকার করতে করতে, মাইকে আওয়াজ নেই। যারা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেন মাইক কেন দেখেন না? আমি আপনাদের বলি, আপনারা শান্ত হন তবে বলবো। সবাই মুখে আঙুল দিন, ঠিক হয়ে যাবে। কেউ বলুন নিজেরা কথা বলবেন না, নিজেদের মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ মাইকটা ভালো না, আমাকে চিৎকার করতে হচ্ছে। যাদের 54 লক্ষের নাম বাদ দিয়েছে, মন দিয়ে শুনুন, তারা কিন্তু 7 নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। তার কারণ এটা আপনার অধিকার। বাদটা কেন দিয়েছে? অনেক ক্ষেত্রে একটা মেয়ের বিয়ে হলে সে শ্বশুর বাড়ি যাবে, তার ঠিকানাটা বদল হয়, সেই নামটা বাদ। 2, কি করেছে ভ্যানিশ কুমাররা? ধরুন আমার নামটা মমতা, আমি বাংলায় মমতা লিখলাম, ইংরেজিতে আমি এম এ টি একটাও লিখতে পারি, দুটোও লিখতে পারি, আমি MO লিখতে পারি। এবার কি বলছে, একজন হচ্ছে টাইটেল সিংহ বাংলায়, সে ইংরেজিতে কি হবে? সিনহা, ওটার উচ্চারণ ব্যাস বাদ। এমনকি আমার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তার ডাক্তার ছেলেদের সবার নাম বাদ, কাউন্সিলরদের নামও বাদ। আপনারা এটা ছাড়বেন না। ছাড়বেন কি? 7 নম্বর ফর্ম ফিল আপ করবেন, 8 নম্বর ফর্ম ফিল আপ করবেন। এটা দিল্লি থেকে বিজেপির একজন বসে আছে IT সেলের, তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারোদের নামে মিথ্যে কথা বলে, ইয়ারোরা জানে না, তাদের নামে সই করে ওই নামগুলো বাদ দিয়েছে। ইয়ারোরা কিন্তু তারা নিজেরা নয়, তাদের অ্যাসোসিয়েশন চিঠি পাঠিয়েছে প্রতিবাদ করে যে এটা আমরা করিনি, এটা করতে ওরা বাধ্য, এটা আপনাদের অধিকার, না হলে ঘিরে বসে থাকবেন মেয়েরা। দ্বিতীয় নম্বর, যাদের ড্রাফট লিস্টে নাম উঠেছে, মনে রাখবেন ফাইনাল লিস্টেও তাদের নাম থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। বিজেপির অনেক বদমাইশি চলছে, ও মানুষের অধিকার, মানুষ যাতে ভোট দিতে না পারে কাটার চেষ্টা করছে। আপনার লক্ষ্য রাখতে হবে। এখন SIR করতে 2 বছর লাগে, নির্বাচন সামনে বলে বাবুদের, ওই যে হ্যাংলা বাবু, তাড়াতাড়ি ওনাকে জিততে হবে, জিতবে না কচু হবে।
জিতবে না ঘেঁচু হবে। বল যা ঘেঁচুর ইংরেজি জিজ্ঞেস কর, বাংলা ওয়ার্ড, আগে বাংলা ভাষা শেখ। এগুলো বাংলার ওয়ার্ড, টিপিক্যাল টাইপ অফ ওয়ার্ড। ঘেঁচু হবে, প্রচুর্ণ ইংরেজি জানবে। ঘেঁচুর ইংরেজি কি বের করো। জিজ্ঞেস করুন, এসআইআর করতে 2 মাস লাগলো, কত বিএলও মারা গেল। নদিয়ায় রিঙ্কু দেবী লিখলেন, আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। 4-5 জন বিএলও মারা গেল। রানীবাঁধে সম্প্রতি বিএলও মারা গেছে, বলছে আমি আর এই দায়িত্ব নিতে পারছি না। তাদের জোর করে বলছে নাম কাটো, তা নাহলে তোমায় জেলে পাঠিয়ে দেবো। এত বড় সাহস! আমি আছি এখানে, তুমি জেলে পাঠাবে? জেলে তোমায় পাঠাবো। ক্ষমতায় আছো বলে উদ্ধত্ত, দুরাচারী, দাঙ্গাকারী, ব্যভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তিকারী, অত্যাচারী, স্বৈরাচারী, এদের বড় বড় কথা আর বাংলার মানুষকে শুনতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা জানে, স্বামী বিবেকানন্দের কথা জানে, মৌলানা আবুল কালাম আজাদের কথা জানে, আম্বেদকরের কথা জানে, বিরসা মুন্ডার কথা জানে, রঘুনাথ মুর্মুর কথা জানে। কারো কথা জানে না এরা। তাই বঙ্কিমচন্দ্রকে বলে বঙ্কিমদা, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শান্তিনিকেতনে জন্মেছিলেন, নেতাজি নাকি সন্ত্রাসবাদী, ক্ষুদিরাম নাকি সন্ত্রাসবাদী, মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়ে দিয়েছে। আমাকে তো সারাক্ষণ বানায়, আপনারা জানেন। আমার তাতে গায়ে ফোসকা পড়ে না। তোরা যত বলবি তত খুশি হব আমি। আমাকে আদিবাসী বানাও, আমাকে তপশিলি বানাও, আমাকে মাটির মানুষ বানাও, আমাকে সংখ্যালঘু বানাও, আমাকে পার্সি বানাও, আমাকে খ্রিস্টান বানাও। আই ডোন্ট কেয়ার, আই ডিয়ার। আমি কেয়ার করি অনলি মানুষকে, আর কাউকে নয়। যতদিন বাঁচব এই দুরাচারীদের বিরুদ্ধে লড়ব, এই শকুনি মামাদের বিরুদ্ধে লড়ব, এই দুর্যোধনদের বিরুদ্ধে লড়ব, এই দুঃশাসনদের বিরুদ্ধে লড়ব, লড়ব, গড়ব, জিতব। এবার 1,36,00,000 লোকের কথাটায় আসুন। বিএলএদের ঢুকতে দেবে না কেন? কোন আইনে? হোয়াটসঅ্যাপ করছে, ডিরেকশন নেই। হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই, সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করছে। এক এক দিন এক একটা, 50 রকম 50 বার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের কি ভ্যালু? বুকের পাটা থাকলে লিখিত দিন, কারণ আমি আদালতে যাব, জনতার আদালতে এবং মানুষের আদালতে। রেশন কার্ড, কিষাণ কার্ড, ওবিসি সার্টিফিকেট, তপশিলি সার্টিফিকেট, আদিবাসী সার্টিফিকেট, চাকরির ঠিকানা, জন্মের ঠিকানা, সব কিছু থাকলেও বলছে হবে না, আধার করতে হবে। এবার আধার কার্ড করলো। উত্তর দুঃশাসন বাবুকে জিজ্ঞেস করুন, বড় বড় ভাষণ দিচ্ছেন, উত্তর দিন। এটা আপনার আরটিআই এর রিপ্লাই থেকে পড়ছি। সাকেট গোখলে আমাদের এমপি ফ্রম মহারাষ্ট্র, রাজ্যসভার এমপি, শর্মিষ্ঠা তুমি চেনো। সাকেট একটা কোয়েশ্চেন করেছিল, আধার কার্ড করতে টাকা নিয়েছিল আপনাদের কাছে? আধার কার্ড করতে টাকা নিয়েছিল?
যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর, আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য? নিজের বেলায় স্বার্থসিদ্ধি আর অপরের বেলায় ঘেচু। আপনাকে দেবে বাংলার মানুষ এবার ঘেচু। তৈরি থাকুন। আধার কার্ড করতে গিয়ে আমি নিজে করেছি, বায়োমেট্রিক আঙুলের ছাপ নিয়েছে কম্পিউটারে, তো বায়োমেট্রিকে ভুল হয় কি করে? 142 কোটি আধার কার্ড আপনারা আরটিআই রিপ্লাইয়ে বলেছেন মিস্টার দুঃশাসন মিনিস্টার, মিস্টার দুরাচারী মিনিস্টার, মিস্টার ব্যভিচারী মিনিস্টার, মিস্টার দানবের সরকার। জেনে রাখুন কি উত্তর দিয়েছেন। 142 কোটি আধার কার্ড করেছেন, তাতে সারা দেশে অনুপ্রবেশকারী কত পেয়েছেন? 11,272। সংখ্যাটা নগণ্য, এবং তার মধ্যে কংগ্রেস সরকার থাকাকালীন 7,000 কত বাদ দেওয়াও হয়েছিল। তাহলে এবার বলুন, আমার আধার কার্ড আছে, জিজ্ঞেস করুন স্যার ভোটের জন্য আধার কার্ড? ভ্যানিশ কুমার দুঃশাসনের কথায় বলবে নো স্যার। স্যার চাকরির জন্য আধার কার্ড? নো স্যার। স্যার খাবার জন্য আধার কার্ড? নো স্যার। স্যার আমার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আধার কার্ড? নো স্যার। স্যার ভোটের জন্য আমার আধার কার্ড? নো স্যার। মানুষ মারার জন্য আধার কার্ড? ইয়েস স্যার। মানুষ হত্যা করার জন্য আধার কার্ড? ইয়েস স্যার। ব্যাংকের টাকার জন্য আধার কার্ড? ইয়েস স্যার। ভোট পাওয়ার জন্য আধার কার্ডের দরকার নেই। ভ্যানিশ কুমার জানে না বাংলার মানুষ আপনাদের ভ্যানিশ করে দেবে। যে ভোটটা বিজেপির লোকেরা বিজেপিকে দিতেন আর দেবেন না, এই বিশ্বাসঘাতকদের দেবেন না। এরা হিন্দু ধর্মকে বিপথে পরিচালিত করে, এরা বিধর্মী। শুনুন, যদি আপনারা আমায় বিশ্বাস করেন, আমি 3 জনের কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন? কি বলেছিলেন? বলেছিলেন হেমর তীর্থ পূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তিনি বলেছিলেন, কি বলেছিলেন? তিনি বলেছিলেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল এক হোক। তিনি কি বলেছিলেন? বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। নজরুল ইসলাম কি বলেছিলেন? একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। নজরুল শ্যামা সঙ্গীত গাইলেন। শ্যামা সঙ্গীতগুলো শুনেছেন? শোনবার সৌভাগ্য হয়েছে? রবীন্দ্রনাথ গাইলেন দূরদেশী ওই রাখাল ছেলে, আর নজরুল গাইলেন দূর ও দ্বীপ ও বাসিনী, চিনি তোমারে চিনি। ভুলে গেছেন? ভুলে গেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন জীবনও যখনও শুকায় যায়, করুণা ধারা এসো। নজরুল গাইলেন নয়ন ভরা জল। মনে আছে গানগুলো? মনে আছে? কারারই লৌহ কপট, ভেঙে ফেল করলে লোপট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গান্ধীজি বললেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে। নেতাজি বললেন জয় হিন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বড় গান লিখেছিলেন
কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠিক করলেন এই কটা লাইন যাবে। তার কারণ তিনি প্রথম ওই সুরটায় তার আগে একজন দিয়েছিলেন, কিন্তু ওই সুরটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন, গেয়েছিলেন। রাজা রামমোহন রায়, আগে ছোট ছোট মেয়েকে পুড়িয়ে মারা হতো স্বামীর সাথে, 14 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হতো 85 বছরের সাথে। স্বামী মরে গেলে স্ত্রীকে সহমরণে যেতে হতো। রাজা রামমোহন রায় আটকালেন, তিনি সন্ত্রাসবাদী হয়ে গেলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের মা বলতে শিখিয়েছেন, অ আ হস্যই দীর্ঘই, ওই অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। আরে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আরে মাকে কেউ তো মা বলে, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, এইটুকুই শুধুমাত্র তফাৎ। আর শ্রীকৃষ্ণ কি বলেছেন? আপনারা গীতা পাঠ করবেন, গীতা দেখেছেন, গীতা ছুঁয়েছেন, গীতা জানেন? তাহলে চ্যালেঞ্জ করে বলছি, শ্রীকৃষ্ণের উপদেশটা মন দিয়ে শুনবেন। শ্রীকৃষ্ণ কি বলেছেন? ধর্ম মানে ধারণ, ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে বিভেদ নয়, বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি। আর আপনাদের ধর্ম আগুন লাগিয়ে বেড়ানো, আর আপনাদের ধর্ম দাঙ্গা লাগিয়ে বেড়ানো, আর আপনাদের ধর্ম বিভাজনের ধর্ম, আপনাদের ধর্ম কেক বিক্রি করছে, ভেঙে দাও, লুটে নাও। আবার কি? এক একটা উৎসবে এক একটা ধর্মের এক একটা পর্ব আছে। যারা মাঝির থান, যাদের জায়ের থান আছে, তারা তাদের মতো করেন, গুরুদ্বারার মতো করে, দরগা মাজার তাদের মতো করে, আমরা হিন্দুরা আমাদের মতো করি, জৈনরা জৈনদের মতো করে, পারসিকরা পারসিকদের মতো করে। আর তুমি কি করো? কিছুই তো করো না, শুধু মিথ্যে কথা বলো, ফেক ভিডিও ছাড়ো। সোশ্যাল নেটওয়ার্কে সব ভিডিও বিশ্বাস করবেন না। আজকাল এআই বেরিয়েছে, ওই 54 লোকের নাম ডিলিট করেছে এআই দিয়ে। মনে রাখবেন কি করছে বিজেপি। ধরুন আমার নামের সাথে আর একটা এআই এর নাম দিয়ে দিচ্ছে। এবার আপনি যখন ভোট বাক্সে যাচ্ছেন, দেখছেন আপনাকে ভোট দিতে দিচ্ছে না, বলছে ওটা অন্য লোকের নামে আছে। চোখ কান খাড়া রাখুন। এসআইআর মানে সর্বনাশ। এসআইআর করতে ওরা সময় নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। 1,36,00,000 লোককে কাদের ডেকেছে? যাদের ড্রাফট লিস্টের নাম উঠেছে, যারা কাগজপত্র দেখিয়েছে, যাদের তথ্য যাচাই করে তবে নাম তুলেছে। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে, আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। এআইকে দিয়ে করিয়েছো, এটা বড় কেলেঙ্কারি। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার, রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। তোমার পদত্যাগ চাই, তা নাহলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে। আজকে তুমি ক্ষমতায় আছো, এজেন্সি দেখাচ্ছ, যাকে ইচ্ছা অ্যারেস্ট করছো। কই বিজেপির চোর ডাকাতকে তো অ্যারেস্ট করো না? ছাত্রকুল মা, বিজেপির ডাকাতগুলো, ডাকাত দস্যুগুলো লেপের তলায় ঘুমিয়ে আছে। তারা নাকি ওনার বাচ্চা, বাচ্চা না চৌবাচ্চা, জিজ্ঞেস করুন ভালো করে। ওদের ডাকাতগুলো বাচ্চা না চৌবাচ্চা। আর মানুষের কোনো দাম নেই, লজ্জা করে না? আজকে বিএলএদের আমি বলবো, সব জায়গায় ক্যাম্প করে বসে থাকুন। যার ডোমিসাইল সার্টিফিকেট নেই, অন্য সার্টিফিকেট নেই, কোনো একটা, যতগুলো ইনফরমেশনের মধ্যে একটা প্রয়োজন, আপনার দায়িত্ব বিএলএদের জোগাড় করে দেওয়া। এখন আমাদের কোনো পিকনিক নেই, কোনো উৎসব নেই, একটাই উৎসব, গণতন্ত্রের উৎসব আর বিজেপিকে বিসর্জনের উৎসব।
যাদের হিয়ারিংয়ে ডাকছে একবার ডেকেই ধরুন একটা লোক বাইরে কাজে গেছে, তার নামটা বাদ দিয়ে দিচ্ছে, যেন জমিদারি। কোথায় ছিলে স্বাধীনতা আন্দোলনের সময়? জন্মই হয়নি ওগুলোর, তখন বিজেপি পার্টির জন্মই হয়নি। স্বাধীনতা আন্দোলন করবে না, জাগরণ করবে না, বাংলার মনীষীদের মানবে না, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাবে, আর যাকে যা পারছে বলছে, আর টাকা দিয়ে কোটি কোটি টাকা। বলে তৃণমূলের সবাই চোর, তুমি সাধু, তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কোত্থেকে? বলে আমরা পরিবর্তন তো করি না। তা পরিবর্তন তো করবে কি করে? তুমি তো তুমি চাও না তোমার ছেলে মার খাক, তোমার ছেলে অ্যারেস্ট হোক, তোমার ছেলে খেটে বেড়াক, তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে। সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয়, কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে। নিজের ছেলের ব্যাপারে দুধে ভাতে থাক, আর অন্যদের ব্যাপারে গোল্লায় যাক। এটা হতে পারে না। প্রত্যেকটা বিএলএ দেখবেন, যতক্ষণ পর্যন্ত জেনুইন ভোটারের নাম না উঠছে কেউ এলাকা ছাড়বেন না। বিএলএরা এনুমোরেশন, আমি সাংবাদিকদের বলছি, এবার আপনারা নিজেদের জিজ্ঞেস করুন তো, এনুমোরেশনের সময় বিএলএ থাকবে, পোলিং স্টেশনে বিএলএ থাকবে, তাহলে তুমি যখন 1,36,00,000 নাম বাদ দিচ্ছ তখন কেন বিএলএ থাকবে না? তার কারণ বিজেপির বিএলএ নেই, তো এজেন্সি দিয়ে কাজ করা, তো এজেন্ট নেই গ্রামে গঞ্জে, ও তো এজেন্সি ঢুকিয়ে কাজ করায়। তাই নিজের নেই বলে যাতে অন্য কেউ না ঢুকতে পারে। আমরা তো বলছি বিজেপি থাকুক, সিপিএম থাকুক, কংগ্রেস থাকুক, যার যত পার্টি আছে সবাই থাকুক। আমরা তো বলিনি শুধু তৃণমূল একা থাকবে। কারো যদি না থাকে আমি কি করতে পারি? তোমাকে কি আমি সাজিয়ে দেবো? তুমি পার্লারে গিয়ে সেজে এসো, তোমাকে সাজিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। সুতরাং পরিষ্কার করে বলছি, আর এখানে প্রেসিডেন্ট চেয়ারম্যানদের বলছি সবাইকে, কেউ যদি কোনো ইগো করেন আমি একদিনে বাদ দেবো, সে যেই হোক। আমি কোনো রকম অহংকার সহ্য করব না, কোনো উদ্ধত্ত সহ্য করব না। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয়। এটা মানুষের জন্য যুদ্ধ, গণতন্ত্রের জন্য যুদ্ধ, গোলাগুলির যুদ্ধ নয়, ভোটাধিকারের লড়াই। এই লড়াইয়ে পাশে থাকতে হবে এবং সবার নাম তুলতে হবে। যে না তুলবেন দয়া করে আগামী দিন তাকে তৃণমূল কংগ্রেস করতে হবে না, যান গিয়ে অন্য দল করুন, তৃণমূল কংগ্রেস করার প্রয়োজন নেই। আমি এখনো মনে করি আমার দলের কর্মীরাই আমার সম্পদ। তারাই গড়ে, তারাই মরে, তারাও তৈরি করে। আজ পর্যন্ত 57 জন যে এসআইআর এর বলি হয়েছে, এই 57 জনের স্মৃতিতে সব জেলায় জেলায় শহীদ বেদি হবে। একটা করে শহীদ বেদি, 57 জনের নাম। আর দায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দুঃশাসন এবং ভ্যানিশ কুমার চক্রান্তকারীদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে। ভয় পাবেন না। কি ভয় পাচ্ছেন? কি ভয়রা আমার? এবং ইয়াং জেনারেশন এবার জেনে রাখুন আর একটা ইনফরমেশন, আমার কাছে খবর আছে, আমি খবরটা চেক করছি, আপনারাও করুন। ইয়াং জেনারেশন যারা নতুন ভোটার হচ্ছেন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করছেন, 6 নম্বর ফর্ম, কিন্তু জেনে রাখুন সেগুলোকে ফেলে বস্তাবন্দি করে রেখে দেওয়া হচ্ছে, তোলা হচ্ছে না। বলছে এর সাথে ফর্ম নম্বর 4 ফিল আপ করতে হবে, 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। নজর রাখবেন, নতুন ভোটাররা টার্গেট করেছে বয়োজ্যেষ্ঠদের, টার্গেট করেছে নবপ্রজন্মকে,
টার্গেট করেছে আদিবাসীদের, টার্গেট করেছে তপশিলীদের, টার্গেট করেছে হিন্দু থেকে মুসলমান সবাইকে। এই 57 জন যে মারা গেছে, অর্ধেক হিন্দু মারা গেছে, অর্ধেক মুসলমান মারা গেছে, আদিবাসীও মারা গেছে, তপশিলীও মারা গেছে। বাংলায় কিছু হলে চিৎকার হইচই, আর উত্তরপ্রদেশে হলে ধামাচাপা, মাটি চাপা, টোটালটাই ভাপা। বল বাংলার মানুষকে চোর বলবার আগে তোরা দিল্লি কা লাড্ডু সবচেয়ে বড় ডাকাত। কত টাকা বাইরে বিদেশে আমদানি করেছো? সব বাংলার ভারতবর্ষের টাকা দিয়ে বিদেশকে পাঠিয়েছো, অন্য দেশকে পাঠিয়েছো। অন্য দেশে কোনো ঘটনা ঘটলে আমরা না বললেও তোমরা চিৎকার করো। আমরা কোনো খারাপ জিনিসকে সাপোর্ট করি না, কিন্তু দেশে ঘটনা ঘটলে তখন মুখে লোকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকো কেন? তাই পরিষ্কার বলছি, ভয় পাচ্ছেন না তো যারা দাঁড়িয়ে আছেন? আমার ভাইয়েরা পেছনে যারা আছেন, ভয় পাচ্ছেন কি? ভয় পাচ্ছেন কি? নাম তুলবেন তো? নাম তুলবেন তো? আপনার অস্তিত্ব রক্ষা করবেন তো? জেনে রাখবেন, সংখ্যালঘুদের মধ্যে রটানো হচ্ছে ওয়াকফ প্রপার্টি নিয়ে, মিথ্যে কথা বলা হচ্ছে। এটা দিল্লি করেছিল। আমরা কি করেছি জানবেন? আজকে কাগজে অ্যাডভার্টাইজমেন্ট আছে, পাতাগুলো খুলবেন কাগজের, সেকেন্ড পেজ খুললে দেখতে পাবেন। আমরা আদিবাসীদের সম্পত্তি দখল করতে দেব না, আমরা ওয়াকফ প্রপার্টিও দখল করতে দেব না, হিন্দুদের মন্দিরও দখল করতে দেব না, মসজিদও দখল করতে দেব না, গুরুদ্বারাও দখল করতে দেব না, গির্জাও দখল করতে দেব না। আপনারা বুলডোজার চালান, আমরা চালাই না। আপনারা বুলডোজার চালিয়ে মা কালীর মন্দির ভেঙেছেন দিল্লিতে, উত্তরপ্রদেশে। যান কাশিতে গিয়ে খুঁজে আসুন কেন কাশিতে বিজেপি হেরেছে। আজকে এখানে বড় বড় কথা, তাই বলে মনে রাখবেন, নাম তুলতে হবে। উন্নয়নের কথা, উন্নয়নের পাঁচালী আপনার ঘরে ঘরে পৌঁছে যাবে, আমাদের কর্মীরাই পৌঁছবে টাইম মতো। সেখানে দেখে নেবেন মোটামুটি কাজ দেয়া হয়ে গেছে। আমাদের মা লক্ষ্মীদের বলি, লক্ষ্মীর ভান্ডার যতদিন বাঁচবেন বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করার দরকার নেই, উইডো পেনশনের জন্য অ্যাপ্লাই করার দরকার নেই, সারা জীবন পাবেন। কন্যাশ্রী পাবেন, স্কুলে পাবেন, কলেজে পাবেন, ইউনিভার্সিটি পাবেন, ওবিসিরা পাবেন, মেধাশ্রী পাবেন। ওবিসি নিয়েও কোর্টে কেস করেছিল গদ্দাররা, কোর্ট যায় রায় দিয়েছে, তাই মেনে কাজ হচ্ছে। আরও কিছু সার্ভে বাকি আছে, সেটাও হয়ে যাবে, চিন্তা করবেন না। সারাক্ষণ কোর্টে চলে যাচ্ছে, ভোটে যেতে ভয় পায়। এবার জিজ্ঞেস করুন, ইসবার কেতনা হোগা? আজকে নাকি বলেছেন দুঃশাসন বাবু, যার দুই চোখে, এক চোখে দুর্যোধন আর এক চোখে দুঃশাসন, বলেছেন 2/3 পাবো। এখন আর বলতে পারছে না ইসবার 200 পার। এবার বলতে হবে, এবার তুমি দেশ থেকে বার। বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয়, গণতন্ত্রের মাধ্যমে। বাংলায় পথ দেখাবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় সারা ভারতবর্ষ জুড়ে সবাইকে সাহায্য করবে। আমরা ভাঙি তবু মচকাই না, আমরা মাথা উঁচু করে চলি, আমরা চলি সমুখ পানে। কে আমাদের বাঁধবে? ওই রইল বিজেপি পেছুর টানে, কাঁদবে, শুধু কাঁদবে। আর তারপরে খোকা বাবুরা যারা নাম কাটছো মানুষের, মানুষের ওপর অত্যাচার করছো, কাউকে কাউকে দিল্লিতে পাঠিয়ে ইলেকশনের সময় দিল্লি কা লাড্ডু দেখাচ্ছ, তাদের বলি, दिल्ली का लड्डू जो खाता है वो भी पछताता है, और जो नहीं खाते हैं वो भी पछताते हैं। अब दिल्ली का लड्डू ज़्यादा खा लिया और खाने का जरूरत नहीं है, अब दिल्ली संभलाइए।
बंगाल को संभालने के लिए आपको माफिक दुराचारी नहीं चाहिए। বাংলা সামলানোর জন্য বাংলার মানুষ আছে। দিল্লি সামলাতে পারে না, বাংলা সামলাবে। আজকে পরিযায়ী শ্রমিকদেরও মাঝে আমরা 5,000 টাকা করে দিচ্ছি, কর্মশ্রীর কাজ দিচ্ছি, শ্রমশ্রীর। আমরা মানুষের জন্য কাজ করে যাব। যারা বাইরে আছেন এখনো নাম তোলেননি, ফর্ম ফিল আপ করে নাম তুলুন। আর 136 কোটি, যেটা 1.36 কোটি যেটা বাদ দিয়েছে, 1.36 কোটি, প্রত্যেকটা নাম যেন ওঠে। ওদের টার্গেট হচ্ছে ইলেকশন কমিশনকে সামনে রেখে, সে হচ্ছে বিজেপির বড় দালাল। আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি, নকল ভ্যানিশ কুমার। ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে, বিজেপি চিরকাল থাকবে না। সেদিন মনে রাখবেন, আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না, আর আপনার পরিবারের এসপিও থাকবে না। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি। আমি আজও বলে যাচ্ছি, একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না। আর যদি দেন, আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে, আন্দোলন কিন্তু বাংলাতেও হবে। ভাবছেন এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তাই এরপর ইলেকশন করতে আসবেন না? বাংলার নাড়ু খাবেন তখন, জয়নগরের মার নাড়ু, নারকেলের নাড়ু, গুড়ের নাড়ু, মুড়ির নাড়ু, চিড়ের নাড়ু। সাথে মহিলারা ঘর দিয়ে কি যেন করে, ঘর পরিষ্কার করে কি দিয়ে? নাড়ুর সাথে মিলিয়ে মাসে তোলার হাতে থাকে। বলতে পারছেন না? আরে জোরে বলুন, মেয়েরা বলুন। তাহলে নাড়ুর সাথে, গাড়ুর সাথে আবার কি? মা দুর্গা থাকতে রক্ষা করতে পারবেন তো? বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, বর্ধমান চাঙ্গা তো? যদি করে দাঙ্গা, নিতে হবে পাঙ্গা। মনে রাখবেন, আমরা লড়বো, মরবো, কিন্তু মাথা বিকিয়ে দেব না। এটা মাথায় রাখতে হবে, মাথা উঁচু করে চলতে হবে। আমাকে যদি তোমার এতই ভয়, গুলি করে মেরে দাও না, সব শান্তি হয়ে যাবে। তাও হবে না। আমি যা তৈরি করে রেখেছি না, টুকটুক করে লজেন্সের মতো খাওয়াবে। একটু একটু করে খাবে, আর টক ঝাল মিষ্টির স্বাদ বহন করবে। একটু একটু করে দেখবে, আর লুচির মতো ফুলবে, আর বেগুনের মতো জ্বলবে। কাজে মনে রাখবেন, প্রতিদিন আজ থেকে শপথ, প্রত্যেকটা আপনার পাড়া প্রতিবেশী যদি কারো ভোটের নাম কাটে, ঘরের মা বোনেরা ভাইদের নিয়ে, মায়েরা সামনে থাকবেন, যাবেন, গিয়ে বলেন নাম তোলো, শিগগিরই নাম তোলো। আর বিএলএদের যদি বলে ঢুকতে দেওয়া হবে না, আপনি ক্যাম্পে থাকবেন এবং আপনার মানুষকে, মানুষের যেটা প্রয়োজন সেটা জোগাড় করে দেবেন। সরকার আপনাদের সাথে, আমি সরকারি কথা এখানে বলতে পারি না, কিন্তু আগেই বলে দিয়েছি, মে আই হেল্প ইউ। সরকারও আপনাকে সাহায্য করবে আপনার ন্যায্য অধিকার দেওয়ার জন্য। কি চলবে তো? চলবে? শীতটা একটু কমলো, শরীরটা একটু গরম হলো, হালকা ফুলকা হবে তো? পৌষ মেলা হবে তো? সরস্বতী পুজো হবে তো? রমজান হবে তো? দুর্গা পুজো হবে তো? শারদা মা হবে তো?
কালী পুজো হবে তো, চামুন্ডা কালী হবে তো, ছিন্নমস্তা হবে তো, সিদ্ধেশ্বরী হবে তো, সর্বমঙ্গলা হবে তো, ভবতারিণীমা হবে তো, আজান হবে তো, মাঝির থান হবে তো, জায়ের থান হবে তো, গুরুদ্বারা হবে তো। তাহলে বলুন, দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি, সেটা আপনারা নিজেরা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ দেখাবে, আপনারা বানিয়ে নিন। শক্তিশালী হয়ে ঘুরে বেড়ান, আর একটা মহৎ কাজ করুন, সবার নাম তুলুন। আর নাম তুলবেন, আর মনে রাখবেন আমি একটা সামাজিক কাজ করলাম, একটা দায়িত্ব পালন করলাম। আর একটা কথা আমি বলি বাংলার সবাইকে, বিশিষ্ট মানুষদেরও, সংবাদ জগৎকেও, অন্যান্যদের বিভিন্ন জগৎকেও, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আজকে প্রায় 60 জন মানুষ মারা গেল, একবারও প্রতিবাদ করবেন না? একবারও কাঁদবেন না? শুধু আমার ঘরের লোক মারা গেলে আমার চোখ দিয়ে জল পড়বে, আমার পাশের লোকটা মারা গেলে আমার চোখ দিয়ে জল পড়বে না, আমার হৃদয় কাঁদবে না, আমার প্রাণ কাঁদবে না? জাগ্রত হন, জাগুন জাগুন জাগুন, পথে নামুন নামুন নামুন। বিজেপিকে থামানোর জন্য একটাই অস্ত্র, মানুষের জাগরণ। মানুষ যেদিন পথে নামবে, ওগুলো লেজ গুটিয়ে পালাবে। পরিষ্কার কথা, চলবে না অন্যায়, চলবে না অত্যাচার, চলবে না অবিচার, চলবে না বিজেপির দুর্নীতি, চলবে না ব্যভিচার। আমাদের লোক যদি দুর্নীতি করে আমি অ্যাকশন নিই। তোমরাও তো 4 জনকে অ্যারেস্ট করেছিলে, কিন্তু জেলে তো রাখতে পারোনি। তারা ছাড়া পেল কি করে? উত্তর দাও। আর তোমাদের যারা ডাকাতি করছে, মেয়েদের উপর ধর্ষণ করছে, তাদের ছেড়ে দিচ্ছ। হাতরাস ভুলে গেছো, উন্নাও ভুলে গেছো, সারা ভারতবর্ষ ভুলে গেছো। শুধু বাংলায় যত কিছু হলেই, বাংলা তোমার কাছে কোনোদিন মাথা নত করবে না। বাংলা মাথা নত করবে না। ব্রিটিশদের কাছে করেনি, তাই কলকাতার রাজধানী তুলে নিয়ে গেছিল দিল্লিতে, বাংলার সাথে পারেনি। তাই বিজেপি জেনে রাখো, আগামী দিন তুমি সব রাজ্যে হারবে। আজকে বাংলায় যদি ইলেকশন, বাউন্ড স্টেটে ইলেকশন হয়, এসআইআর হয়, তাহলে আসামে কেন হবে না? মণিপুরে কেন হবে না? বাংলাদেশ তার বর্ডার তো আসাম, মণিপুর তো রোহিঙ্গার বর্ডার, নাগাল্যান্ড বর্ডার, মেঘালয় বর্ডার, মিজোরাম বর্ডার। অর্থাৎ তোমার রাজ্যের লোক দেখানো, লোক ঠাকানো, পরে তুমি নাম তুলে নেবে, আর নির্বাচন বাউন্ড স্টেটগুলোকে নামগুলো তুমি বাদ দেবে, তা হবে না। তাই পরিষ্কার বলছি, মানছি না, মানব না। আর জেনে রাখবেন, বাংলা থেকে কোনো ন্যায্য ভোটারকে কেউ কোনোদিনও তাড়াতে পারবে না। ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। 24-এ আসলে 25-এ যদি ভোটার অধিকার দিতে চাও, তাহলে যারা আজকে দীর্ঘদিন ধরে বাস করছে তাদের নাম কি করে বাদ দাও বন্ধু? তোমরা কি ভাবছো সব কিছু বিকিয়ে গেছে? সব কিছু এখনো বিকায়নি। সব কিছু বিকলে দেশটা শেষ হয়ে যেত। হ্যাঁ, গদি মিডিয়া হয়েছে, বিজেপি বলে দেয় মিডিয়াতে কি কি বলতে হবে। ওদের কোনো দোষ নেই, সাংবাদিকদের কোনো দোষ নেই। সব এজেন্সি, জিজ্ঞেস করুন অনুপ্রবেশ কার হাতে? তোমার হাতে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী, বিএসএফ কার হাতে? অনেক জমি তোমায় দিয়েছি, কিন্তু তুমি করতে পারোনি। আগে ওগুলোর কাজ শেষ করো, যে জমিগুলো দিয়েছি তারপরে আবার দেব। তোমার তো
বর্ডার করার কাজ নয়, তুমি এখন 1.5 কিলোমিটারটাকে 50 কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে বিএসএফকে দিয়ে থ্রেট করছো। আমি বিএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআইএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআরপির বিরুদ্ধে নই, আমি এজেন্সির বিরুদ্ধে নই, কিন্তু তাদের বলবো ইম্পার্শিয়ালি কাজ করতে। যদি বিজেপির কথাই চলে তাহলে তো বলতেই হবে। কই আমরা তো পুলিশকে বলি না বিজেপির কথাই, আমাদের কথাই চলো। তারা নিজের মতো করে, যতটা পারে করে। কাজেই মনে রাখবেন, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়ছি না এবং ছাড়ব না। ঠিক আছে? ভোটার নাম বাদ দেয়া মানছি না, মানব না। বিজেপির ফেক ভিডিও ছুঁড়ে ফেলুন, দেখবেন না। দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ওগুলো টাকা দিয়ে করা। এখন এআই বেরিয়েছে, ধরুন আমার ছবি দেখাবে, আমার গলা শোনাবে, কিন্তু আমি নই। আপনাদের সতর্ক থাকতে হবে। এটুকু বলে, আপনারা অনেক দূর দূরান্তর থেকে এসছেন, আপনাদের বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে জোর রাখুন, সাহস রাখুন। নিজে আত্মহত্যা করতে যাবেন না, জীবন বলিদান দেবেন না, ভয় পাবেন না। আমাদের সবাই আছে আপনাদের সাহায্য করার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনও আপনাদের সাহায্য করবে। তাদের ভয় দেখালে কিছু যায় আসে না। আর হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই। হোয়াটসঅ্যাপ দেখে যারা সিদ্ধান্ত নেবে আমরা তাদেরকেও চ্যালেঞ্জ করব গণ আদালতে। আমি এইটুকু বলে বলি, কি ভয় নেই তো? সাহস পেলেন? আমি আজকে ভোট চাইতে আসিনি, আমি আপনাদের অধিকার রক্ষা করতে এসেছি। আমি এখনো বলে যাই, নিজের অধিকার রক্ষা করুন, নিজের অস্তিত্ব রক্ষা করুন, নিজের পরিবার রক্ষা করুন, নিজের পাড়া প্রতিবেশী রক্ষা করুন, নিজের সমবেত সমষ্টিকে রক্ষা করুন। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কি মা বোনেরা, একটু শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে এখন থেকে বিজেপির বিসর্জনের ঢাক বাজান। কি ঢাকি বন্ধুরা, একটু ঢাক হোক, একটু ধামসা হোক, একটু মাদল হোক। আদিবাসীরাও দেখুন তালে তালে বলবে।